দেখো আজকে সমাসের শ্রেণীবিভাগটা করাবো। এর আগে একদিন সমাস, তার পূর্বপদ, পরপদ, সমাস কি এই সবগুলো বলেছিলাম একটা ভিডিওতে। তো সমস্ত পদ, সমসমান পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এগুলো বলেছিলাম। আজকে সমাসের শ্রেণীবিভাগটা করাবো। সমাসকে কতগুলো ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই এক একটা সমাস নিয়ে আলোচনা করতে হবে সময় ধরে ধরে, কারণ এগুলো এর ভিতরে আরো অনেক ভাগ রয়েছে। আরো সেগুলোর মানে উদাহরণগুলো একটা একরকম মনে হলেও কিন্তু সেই এর মধ্যে মানে ধরো এই কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসের বা দ্বন্দ্ব সমাস আমি হয়তো বললাম যে কাজকর্ম, কাজকর্ম এটা হচ্ছে কাজ ও কর্ম। কিন্তু এটা যে শুধু দ্বন্দ্ব সমাস, তারা দ্বন্দ্ব সমাসের মানে মধ্যেও আরো অনেকগুলো ভাগ রয়েছে, যেমন পূর্ব পরপদ, উভয় পদের দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, এরকম অনেক আলাদা আলাদা ভাগ রয়েছে। সেই জন্য এই প্রত্যেকটা আলাদা আলাদা করে আলোচনা করতে হবে। আপাতত আমি এই ভাগগুলো লিখে দিচ্ছি, দিয়ে তারপরে একটা একটা করে ধরে ধরে আমি বলে দেব যে কোনটা কোন সমাসের অন্তর্গত, বা সমাস নির্ণয় করতে দিলে যেটা সব থেকে বেশি অসুবিধা হয় স্টুডেন্টদের, যে বুঝে উঠতে পারে না বা গুলিয়ে ফেলে একটার সাথে একটা, সেইটা যাতে না হয় আমি সেইভাবেই চেষ্টা করব ভিডিওটাকে সাজানোর। আচ্ছা, এখানে জায়গা নেই বলে আমি অ্যারো দিয়ে এখানে নিচে লিখলাম, এটাও কিন্তু সমাসেরই ভাগ। তাহলে দেখো এখানে কটা ভাগ লিখলাম আমি। দ্বন্দ্ব কর্মধারায় তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব, নিত্য সমাস, অলোপ, বাক্যাশ্রয়ী। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভাগ লিখলাম। এবারে আমি একটু বলে দিই যে মানে জাস্ট একটু ব্রিফটা দিই প্রত্যেকটার ব্যাপারে। দ্বন্দ্ব সমাস হচ্ছে, দ্বন্দ্ব মানে আমরা কি বুঝি? দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া, ঝামেলা, গন্ডগোল, এটাকেই আমরা দ্বন্দ্ব বলে বুঝি। কিন্তু ব্যাকরণে এই সমাসের ক্ষেত্রে এটা মানেটা কিন্তু উল্টো, মানে পূর্ব পরপদের সমান অর্থ প্রাধান্য থাকে এমন সংযোগমূলক সমাস। সাধারণত দ্বন্দ্ব বলতে যে মানেটা বোঝায়, দ্বন্দ্ব মানে যেটা আমি বললাম একটু আগে, কলহ, বিরোধ। কিন্তু ব্যাকরণের সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব কিন্তু আবার এটা সংযোগমূলক অব্যয় হিসেবে কাজ করে, মানে পূর্ব ও পরপদের সমান অর্থ প্রাধান্য পেয়ে থাকে এই দ্বন্দ্ব সমাসের জন্য। পূর্বপদ পরপদ আমি আগের ভিডিওতে, সমাসের ফার্স্ট যে ভিডিও তাতে বলে দিয়েছি। যেমন একটা উদাহরণ আমি এখানে দিই, যেমন কর্ণ ও অর্জুন সমান সমান হলো কর্ণার্জুন। কর্ণ ও অর্জুন, এই পূর্বপদ হচ্ছে কর্ণ আর পরপদ হচ্ছে অর্জুন, দুটোই বিশেষ্য। দুই বিশেষ্য পদের সংযোজক অব্যয় হচ্ছে এখানে ও। কর্ণার্জুন হচ্ছে পূর্ব ও পর দুই পদের অর্থ বজায় রেখেছে ও দুটো পদেরই অর্থ প্রাধান্য পেয়েছে। আচ্ছা, এবারে বলি কর্মধারয় সমাস। এটার ভেতরে যখন আমি এগুলো আলাদা আলাদা করে আলোচনা করব তখন আরো ডিটেলে বলে দেব। কর্মধারয় সমাসের একটা উদাহরণ দিই। মানে কর্মধারায়, কর্ম মানে কি? যে কাজ মানে যে করে, অর্থাৎ কর্ম। আর ধারয় কথার অর্থ কি? ধারয় হচ্ছে যে ধারণ করে, মানে কাজটা যে ধারণ করছে।
যেমন একটা বলি, নীল যে উৎপল, নীল যে উৎপল সমান সমান নীলোৎপল। এখানে পূর্বপদ নীল বিশেষণ, কারণ নীলটা একটা রংকে বোঝাচ্ছে, সেই জন্য এটা বিশেষণ। আর পরপদ হচ্ছে উৎপল, এটা বিশেষ্য। তাহলে সমাস হওয়ার পরে এখানে প্রাধান্য পেয়েছে উৎপল, নীলোৎপল। নীল যে উৎপল মানে হচ্ছে নীল যে পদ্ম, উৎপল মানে পদ্ম। এখানে উৎপলটা প্রাধান্য পেয়েছে, মানে পদ্মের রং নীল, সেটাই বুঝিয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে তৎপুরুষ সমাস। আচ্ছা, আমার প্রচন্ড ঠান্ডা লেগে থাকার কারণে একটু কথা বলতে সমস্যা হচ্ছে, প্লিজ ভয়েসটাকে একটু ইগনোর করো সবাই। এই যে কাশির সময়টা বা এগুলো একটু ডিস্টার্ব হবে হয়তো, বুঝতে পারছি আমি, এগুলোকে একটু ইগনোর করো সবাই। তৎপুরুষ সমাসটা কি? তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসে পূর্বপদে কর্ম, করণ, অপাদান প্রভৃতির বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে। যেমন আমি হয়তো বললাম যে গাছে পাকা, গাছে পাকা সমান সমান হয়ে গেল গাছ পাকা। তাহলে প্রথমে পূর্বপদ হচ্ছে গাছে, পরপদ পাকা, সমাস হওয়ার পরে হয়েছে গাছ পাকা। তাহলে গাছে যে ফল পাকছে, এটা পাকা, এই ব্যাপারটা প্রাধান্য পাচ্ছে পূর্বপদের তুলনায়। আচ্ছা, এবারে হচ্ছে বহুব্রীহি সমাস। খুব ভালো করে অ্যারোগুলো খেয়াল করবে, আমি কোনটার সাথে অ্যারো দিচ্ছি। এটা কিন্তু বহুব্রীহি সমাসের উদাহরণটা লিখছি, কারণ এখানে জায়গাটা খুব প্রবলেম হয়ে গেছে। এতগুলো তো সিকোয়েন্সালি লিখতে গিয়ে সিকোয়েন্স অনুযায়ী একটু ওই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। তবু আমি আশা করি যেভাবে লিখে দিচ্ছি বুঝতে কারোর অসুবিধা হবে না। এই তৎপুরুষ সমাসের আবার অনেক রকম ভাগ আছে, সেটা যখন আমরা এটা বিশ্লেষণ করে পড়বো তখন দেখতে পাবো। বহুব্রীহি সমাস, বহুব্রীহি হচ্ছে যে সমাসে সমসমান পদের অর্থ প্রতীয়মান না হয়, বা প্রতীয়মান হয় না মানে হচ্ছে যেটা সমসমান পদের অর্থটা বোধগম্য হয় না বা বোঝা যায় না, অন্য কোনো এবং তাদের দ্বারা অন্য কোনো অর্থ প্রকাশিত হয়, তাই হলো বহুব্রীহি সমাস। যেমন 10 আনন যার, 10 আনন যার সমান সমান কি হবে? দশানন। এখানে দশানন মানে আমরা কাকে বুঝে থাকি? দশাননের অর্থ হচ্ছে রাবণ। তাহলে প্রথম এখানে পূর্বপদ 10, পরপদ হচ্ছে আনন। এই সমাস হওয়ার পরে দশানন হলো। এখানে 10টা মাথা, আনন মানে মাথা, তার থেকেও বেশি প্রাধান্য পাচ্ছে দশানন। 10 মাথা যুক্ত কেউ বললেই আমরা প্রথমে আমাদের একজনের নামই মাথায় আসে, সেটা তিনি হচ্ছেন রাবণ। তাহলে দশানন এখানে প্রাধান্য পেয়েছে সমাস হওয়ার পরে। বহুব্রীহি সমাসে মাথায় মনে রাখতে হবে যে সমসমান পদ প্রাধান্য পায়। সরি, সমসমান পদের অর্থ না, তার যে সমাসে সমসমান পদের অর্থ প্রতীয়মান না হয়ে তাদের দ্বারা লক্ষিত অন্য কোনো অর্থ, মানে এই 10 আর আনন যার এই দুটোর দ্বারা লক্ষিত সমাসের পরে হয়েছে দশানন, এটি হচ্ছে প্রাধান্য পাচ্ছে এখানে, এটাই হলো বহুব্রীহি সমাস। আর একটু এখান থেকে আমি লিখে দিচ্ছি, এবারে আসছি দ্বিগু সমাসের উদাহরণে। আচ্ছা, দ্বিগু সমাস হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হলে
এবং সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ হলে তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাস বললে এটা মাথায় রাখতে হবে সংখ্যা, সংখ্যাবাচক বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের যে সমাস। যেমন আমি হয়তো বললাম যেমন হয়তো বলতাম সপ্তরথী। সপ্তরথী এখানে পূর্বপদ সপ্ত, এটি হচ্ছে সংখ্যাবাচক, মানে আমি বললাম না সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস, তো সংখ্যাবাচক বিশেষণ হচ্ছে সপ্তরথী, মানে 7টা রথ, এই এটাই হচ্ছে দ্বিগু সমাস। মানে পরপদের অর্থ প্রাধান্য পায়। সপ্তরথী, এখানে পরপদ হচ্ছে রথী, রথী মানে রথ, আর পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, মানে কটা রথ যদি আমি বলি তাহলে এই সপ্ত উত্তরটা পাওয়া যাচ্ছে। মানে 7টি রথ। এখানে এই রথীটাকে যদি বাদ দিই, সপ্ত শব্দটা একা, সপ্ত মানে 7 সেটা ঠিক আছে, কিন্তু 7টা কি সেটা একটা মানে কি বলবো, একটা অপূর্ণ থেকে যাচ্ছে ব্যাপারটা। কিন্তু সপ্তরথী যখন আমি পুরোটা একসাথে করছি তখন পুরো মানেটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। ওই জন্য পরপদের অর্থটা এখানে বেশি প্রাধান্য পেয়েছে দ্বিগু সমাসে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা সংখ্যাবাচক বিশেষণের সাথে বিশেষ্য পদের সমাসটা হবে। এবার হচ্ছে অব্যয়ীভাব। অব্যয়ীভাব হচ্ছে পূর্বপদ অব্যয়পদ হতে হবে এবং পূর্বপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হবে বা পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। এটা অব্যয়ীভাব। পূর্বপদ অব্যয় এবং পূর্বপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হবে, বা পূর্বপদের প্রভাবে অব্যয় নয় এমন পরপদ অব্যয়ভাবাপন্ন হয়। আচ্ছা, আমরা আগে উদাহরণটা বলি, যেমন ভাতের অভাব। ভাতের অভাব এটা সমান হবে হা ভাত। ভাতের অভাব, তাহলে পূর্বপদ হচ্ছে এখানে ভাত আর পরপদ অভাব। তাহলে কি বলেছিলাম, পূর্বপদ অব্যয় এবং পূর্বপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হবে। এই যে হা ভাত শব্দটা, এটার মানেটা কি দাঁড়াচ্ছে, মানে মেন তো ভাতটা, তো ভাতটা এখানে কোথায় ছিল, পূর্বপদে ছিল। তো এই ভাতের অভাবটা সেটাকে বোঝাতেই হা ভাব শব্দটা ব্যবহৃত হয়েছে। তো সেই জন্য এটা হচ্ছে অব্যয়ীভাব, যেহেতু ভাতটা এখানে অব্যয় পদ, ওই জন্য এইটা সমাস হওয়ার পর মানে পরপদ অব্যয় ভাবাপন্ন হয়, এই জন্য একে বলছে অব্যয়ীভাব সমাস। এরপর হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস নিত্য সমাস হচ্ছে যে সমাসে সমস্যমান পদগুলি নিত্য বা সবসময় সমাসবদ্ধ থাকে, অর্থাৎ যার ব্যাস বাক্য হয় না, ব্যাস বাক্য করতে হলে একই অর্থ বোঝায় এমন কোনো পদের সাহায্য নিতে হয়, তাকে বলে নিত্য সমাস। যেমন কৃষ্ণ সর্প, সরি এটা আমার লেখাটা একটু ভুল হলো,
কৃষ্ণ সর্প, এটা একটু গ্যাপ দিয়ে লিখতে হবে, কৃষ্ণ একটু গ্যাপ দিয়ে সর্প সমান সমান কৃষ্ণ সর্প। এখানে দেখো ব্যাস বাক্য ও সমাসবদ্ধ পদ এক। ব্যাস বাক্য হচ্ছে এই দুটো কৃষ্ণ আর সর্প, আর সমাসবদ্ধ পদ মানে সমাস করার পরে যেটা পাওয়া গেল সেটা কৃষ্ণ সর্প। এটাও কৃষ্ণ সর্প, এর মাঝখানে কিন্তু ও বা কোনো কিছু নেই, শুধু দুটো শব্দ লেখা কৃষ্ণ আর সর্প, সমাসবদ্ধ হওয়ার পরেও সেটা হয়ে গেল কৃষ্ণ সর্প। তাহলে ব্যাস বাক্য ও সমাসবদ্ধ পদ একই থাকলো। ব্যাস বাক্যের পর সমাসবদ্ধ হলে এটা ব্যাস বাক্য সমাসবদ্ধ থাকে বলে নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না, মানে ব্যাস বাক্যের পর সর্বদা সমাসবদ্ধ বলে এটা হচ্ছে নিত্য সমাস। আচ্ছা, এবারে অলোপ সমাস। আচ্ছা, এই অ্যারোটা কিন্তু এটা দ্বিগু সমাসের সাথে এর কোনো সম্পর্ক নেই, এটা সমাসেরই শ্রেণী বিভাগ, যার জন্য আমি এই দাগটা এখানে টেনে এনে এটা লিখেছি। এটা এগুলো কিন্তু খেয়াল করবে সবাই। অলোপ সমাস, অলোপ সমাসে এটা আমি লিখছি। এবার এই যে অ্যারোটা আছে এটার সাথে কিন্তু দ্বিগু সমাসের কোনো সম্পর্ক নেই। অলোপ সমাস হচ্ছে সমাসে সাধারণভাবে পূর্বপদের বিভক্তি লোপ পায়, তবে কোনো কোনো ক্ষেত্রে তা হয় না। সমাস হওয়ার পরেও পূর্বপদের বিভক্তি আগের মতোই থেকে যায়, মানে লোপ পায় না পূর্বপদের বিভক্তিটা, একে বলা হয় অলোপ সমাস। অলোপ কথাটা বলতে গেলেই বুঝতে পারছি, অলোপ মানে যেটা লোপ পাচ্ছে না, নয় লোপ, তাকে বলছে অলোপ। কিরকম একটা উদাহরণ দেই। এবারে দেখো অলোপ সমাস। অলোপ সমাস মানে অলোপ কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে, মানে যেটা লোপ পাচ্ছে না, অলোপ মানে নয় লোপ, সেটাকে বললেই বোঝাচ্ছে অলোপ। যেমন একটা লিখলাম, বনে ও বাদারে। সমান সমান বনে বাদারে। এখানে পূর্বপদ পরপদ এর অর্থ কোনোটাই কিন্তু লোপ পায়নি। আর পূর্বপদের বিভক্তি বনে, এই বিভক্তি যুক্ত হয়েছে পূর্বপদের সাথে, সেটা কিন্তু সমাসবদ্ধ পদ হওয়ার পরেও একই থেকে গেছে। মেন হচ্ছে এটাই, মানে পূর্বপদের বিভক্তি এখানে লোপ পায় না। এটা অন্য কোনো উদাহরণ হলেও কিন্তু এরকমই হতো, যেমন দুধে ভাতে বা জিনিসে মানুষে, কোলে পিঠে, মাঠে ময়দানে, এগুলো আমরা সাধারণত কথা বলতে বলতেই বলে থাকি এই কথাগুলো, এই মাঠে ময়দানে, কোলে পিঠে, এগুলো। এরা যেরকম প্রথমে যেরকম পূর্বপদ পরপদের সময়তেও যা ছিল, সমাসবদ্ধ পদ হওয়ার পরেও সেই বিভক্তি কিন্তু পূর্বপদের সাথে একই রকম ভাবে থেকে যায়। এটাই হচ্ছে অলোপ। আর লাস্ট হচ্ছে বাক্যাশ্রয়ী। বাক্যাশ্রয়ী সমাস হচ্ছে যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয়। যেমন আমি এখানে লিখি একটা, চক্ষু অপারেশন শিবির সমান সমান চক্ষুর অপারেশন। চক্ষুর অপারেশন, তার নিমিত্ত শিবির। চক্ষু অপারেশন শিবির সমান সমান চক্ষুর অপারেশন তার নিমিত্ত শিবির। নিমিত্ত মানে জন্য। দেখো আমি কি বললাম, মানে
বাক্যাশ্রয়ী সমাস বলতে কি বোঝায়, কি বললাম, যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয়। যেমন এই যে চক্ষু অপারেশন শিবির, এটা হচ্ছে চক্ষুর অপারেশন তার নিমিত্ত শিবির। মানে এই চক্ষু অপারেশনটাই হচ্ছে কিসের উদ্দেশ্যে শিবিরটা বা কিসের জন্য শিবিরটা, সেটা বলতে গেলে কিন্তু এই চক্ষুর অপারেশন এই কথাটাকে আনতে হচ্ছে। তো এই সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হচ্ছে। চক্ষুর অপারেশন তার নিমিত্ত শিবির, এটা একটা সম্পূর্ণ বাক্য, এই বাক্যটার অর্থ প্রকাশ হচ্ছে, এটাই হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এই শ্রেণীবিভাগ বোঝাতে বোঝাতেই সব উদাহরণগুলো আমি এখানে একটা একটা করে দিয়ে দিলাম। ভিডিওটা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে, এটা আর লেন্দি করা সম্ভব নয়, কিন্তু এরপরে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে ধরে ধরে বলে দেব তোমাদেরকে, বুঝিয়ে দেব, যাতে বুঝতে অসুবিধা না হয়। আর এই অ্যারোগুলো একটু ভালো করে দেখে দেখে কোনটার উদাহরণ লিখেছি বা আমি যখন লিখছিলাম, যার জন্য আমি আজকে ভিডিওটা পুরো মানে আনকাট ভিডিও করেছি, আমি কোনো কাটিনি, মাঝখানে কিচ্ছু করিনি, যাতে বুঝতে কারোর কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সকলের কাছে পৌঁছে যায়। আমি পরবর্তী ভিডিও থেকে প্রত্যেকটা আলাদা আলাদা ভাগগুলো ভালোভাবে বুঝিয়ে দেবো।